কাতালান ভাষায় লা মাসিয়া, ইংরেজিতে ফার্ম হাউস, বাংলায় বলা যেতে পারে খামার বাড়ি। সহজ ভাষায় লা মাসিয়া হল ফুটবল ক্লাব বার্সেলোনার ফুটবলার তৈরির আতুর ঘর। লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, কার্লোস পুয়েল থেকে শুরু করে হালের লামিন ইয়ামাল, দানি ওলমো, পাবলো গাভি, এদের প্রত্যেকেই উঠে এসেছেন লা মাসিয়া থেকে। এই লা মাসিয়ার শুরুটা কেমন ছিল? গত শতাব্দীর 50-এর দিকে যখন বার্সার হোম ভেন্যু ক্যাম্প ন্যু তৈরি করা হচ্ছিল, তখন সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেদের কাজের জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন কাছে পিঠের একটা পুরনো ধাঁচের কটেজকে। ওই কটেজটা তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 300 বছর আগে, 1702 সালে। ক্যাম্প ন্যু পুরোপুরি প্রস্তুত হওয়ার পর বার্সেলোনা তাদের অফিস এবং যাবতীয় কার্যক্রম সেখানে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়। আর 1979 সালে ওই কটেজটাই পরিণত হয় বার্সেলোনার তরুণ খেলোয়াড়দের একাডেমি হিসেবে, যাকে আজ সবাই চেনে লা মাসিয়া হিসেবে। যেসব তরুণ খেলোয়াড় বার্সেলোনায় খেলতে আসতেন দূর দূরান্ত থেকে এবং পরিবারের সাথে যাদের বসবাসের সুযোগ ছিল না, তারাই মূলত লা মাসিয়াতে থাকতেন। যেমন গার্দিওলা, পুয়োল, ইনিয়েস্তাদের ঘরই ছিল লা মাসিয়া। মেসি, জাভিরা অবশ্য থাকতেন না এখানে, শুধু নিয়মিত ট্রেনিং আর খাবারের সময় একাডেমিতে উপস্থিত হতেন। 2011 সালে বার্সেলোনা ক্যাম্প ন্যু থেকে প্রায় 8 কিলোমিটার পশ্চিমে সরিয়ে নেয় এই একাডেমি। এই লা মাসিয়াতেই এখন বসবাস করেন লামিন, কুবার্সিরা। তাদের বেডরুম থেকে ট্রেনিং গ্রাউন্ডের দূরত্ব মাত্র 10 মিনিটের হাঁটা পথ। লা মাসিয়ার বর্ণাঢ্য ইতিহাস। 2012 সালের 25 নভেম্বর লা মাসিয়ার ইতিহাসের সম্ভবত সবচেয়ে স্মরণীয় দিন ছিল সেটাই। লা লিগায় লেভান্তের বিপক্ষের ম্যাচে সেদিন একই সাথে মাঠে ছিলেন 11 জন লা মাসিয়ান। শুরুতে 10 জন থাকলেও ম্যাচের 15তম মিনিটে ইনজুরি আক্রান্ত দানি আলভেজের পরিবর্তে মাঠে নামেন মার্টিন মন্টোয়া। নিজেদের একাডেমির 11 জন খেলোয়াড়কে একসাথে মাঠে দেখার এই ঘটনা ইউরোপীয় ফুটবলের ইতিহাসে বিরল। বার্সেলোনা ওই অ্যাওয়ে ম্যাচটা জিতেছিল 4-0 ব্যবধানে। এই লা মাসিয়ার ওপর ভর করেই দুটো ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ আর 3টা লা লিগা সহ 4 মৌসুমে বার্সেলোনাকে মোট 14টা ট্রফি জিতিয়েছিলেন পেপ গার্দিওলা। তার উত্তরসূরি টিটো ভিলানোভা লিগ জিতেছিলেন রেকর্ড 100 পয়েন্ট নিয়ে। কিন্তু গার্দিওলা, ভিলানোভার ওই দলের প্রত্যেকে কিন্তু লা মাসিয়া থেকে সরাসরি বার্সার মূল দলে সুযোগ পাননি। 2003 সালে 16 বছর বয়সে সেস্ক ফেব্রিগাস বার্সেলোনা ছেড়ে আর্সেনালে যোগ দেন। আর্সেনালে কয়েক মৌসুম কাটিয়ে নিজেকে প্রমাণ করে ফিরে আসেন বার্সায়। জেরার্ড পিকেও মাঝে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। গত দশকের মাঝামাঝি সময় থেকে তারকাবহুল বার্সেলোনা দলের সুযোগ পাওয়াটা আরও কঠিন হয়ে যায় লা মাসিয়া থেকে সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা তরুণদের জন্য। মেসি, বুস্কেটস, আলবার পরে এবং এখনকার ফাতি, বালদে, লামিন, কুবার্সির আগে এক সার্জি রবার্তো বাদে লা মাসিয়ার কোনো খেলোয়াড়ই নিজের জায়গা পাকা করতে পারেননি বার্সার মূল একাদশে। এর কারণ কি? লা মাসিয়ার মলিন অতীত। লা মাসিয়ানদের মূল দলে জায়গা না পাওয়ার জন্য তাদের প্রতিভা বা কোয়ালিটির অভাবকে বিবেচনা করতে রাজি নন লা মাসিয়ার সাবেক পরিচালক অরেলি আলতিমিরা। বরং তিনি দায়ী করেছেন লা মাসিয়ার প্রতি ক্লাবের বিমাতা সুলভ আচরণ এবং অন্য ক্লাব থেকে খেলোয়াড় কেনার প্রতি বেশি মনোযোগ দেওয়াকে। সাধারণভাবে শৈশব থেকে শুরু করে অনূর্ধ্ব 19 পর্যায় পর্যন্ত একজন খেলোয়াড়কে গড়ে তোলে লা মাসিয়া। এরপর সেই খেলোয়াড় প্রমোশন পান বার্সা অ্যাথলেটিক দলে এবং পরবর্তীতে বার্সার মূল দলে। ওই সময়ে বার্সেলোনা বোর্ড বেশ কিছু ব্রাজিলিয়ান তরুণ খেলোয়াড়কে মূল দল এবং বি দলের জন্য কিনে আনে। 2015 থেকে 2020 সালের মধ্যে বার্সেলোনায় এসেছিলেন মার্লোন সান্তোস, গুস্তাভো মাইয়া, ম্যাথিয়াস ফার্নান্দেজের মতো এক ঝাঁক ব্রাজিলিয়ান। কিন্তু তারা মূল দলে জায়গা পাননি বা পেলেও পারফরমেন্স দেখিয়ে নিজেদের জায়গা পাকা করতে পারেননি। ওই একই সময়ে বার্সেলোনা থেকে অন্য ক্লাবে চলে যান বেশ কিছু তরুণ লা মাসিয়ান। এদের মধ্যে রয়েছেন এরিক গার্সিয়া, জাভি সিমন্স, সার্জিও গোমেজ প্রমুখ। এর আগে 2014 সালে ক্লাব ছাড়েন দানি ওলমো। একই সময়ে বার্সেলোনা আরও কিছু প্রশ্নবিদ্ধ সাইনিং করায়। 2016 সালের জুলাইয়ে লেফট ব্যাক জর্দি আলবার বিকল্প হিসেবে পিএসজি থেকে বার্সেলোনা 16.5 মিলিয়ন ইউরো খরচ করে নিয়ে আসে লুকাস দিনিয়েকে। অথচ একই সময়ে বার্সার সামনে ছিল লা মাসিয়ার আলেক্স গ্রিমালদোকে পদোন্নতি দিয়ে মূল দলে নিয়ে আসার। 2 বছর পরে বার্সার খেলার ধরনের সাথে মানিয়ে নিতে না পারায় এভারটনের কাছে বিক্রি করে দেওয়া হয় দিনিয়েকে। আবার 1 বছর পর 20 মিলিয়ন দিয়ে রিয়াল বেটিস থেকে কিনে আনা হয় আরেক লেফট ব্যাক জুনিয়র ফিরপোকে।
যদিও লামাসিয়ান হিসেবে মার্ক কুকুরিয়া এবং হুয়ান মিরান্দা হতে পারতেন বিকল্প। এসব ব্যাপারে কথা বলেছিলেন বার্সেলোনার বর্তমান সেন্টার ব্যাক এরিক গার্সিয়া। জানিয়েছিলেন নিয়মিত গেম টাইম পাওয়ার নিশ্চয়তা না পেলেও ম্যানচেস্টার সিটির স্পোর্টিং প্রজেক্ট আকর্ষণ করেছিল তাকে। 2017 সালে ম্যানচেস্টার সিটিতে বার্সা ছেড়ে গিয়েছিলেন এরিক, পরবর্তীতে 2021 সালে আবারও ফিরে আসেন তিনি। এমন আর একটা উদাহরণ হতে পারেন রাইট উইঙ্গার আলেক্স কুয়াদো। 2018 সালে আর্নেস্তো ভালভার্দে যখন বার্সা ম্যানেজার একাডেমি প্রোডাক্ট, কুয়াদো তখন প্রতিনিয়ত চলে আসছিলেন মূল দলের কাছাকাছি। কিন্তু পরের মৌসুমে বোর্দো থেকে ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার ম্যালকমকে 41 মিলিয়ন ইউরো খরচ করে দলে ভেড়ায় বার্সেলোনা। বার্সেলোনায় ম্যালকমের সময়টাও ভালো যায়নি একেবারেই, এক মৌসুম পরেই তিনি বিদায় নেন। ওদিকে কুয়াদোরও বার্সায় থাকা হয়নি। কিছুদিন বার্সেলোনা অ্যাথলেটিক আর লোনে বিভিন্ন দলে খেলেছেন। এরপর গত মৌসুমে তাকে বিক্রি করে দেওয়া হয় রিয়াল বেটিসের কাছে। 2012 সালে পেপ গার্দিওলার প্রস্থানের পর থেকে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর পদে পরিবর্তন এসেছে বারবার। লামাসিয়ার সাথে সংশ্লিষ্ট অনেকের মত, এই সময়কালে লামাসিয়ার ট্রেনিং মেথডে এবং দর্শনেও এসেছে পরিবর্তন। এই সময়ে খেলোয়াড়দের টেকনিক্যাল স্কিলকে একটু কম গুরুত্ব দেওয়া হতো। 2021 সালের শেষ দিকে বার্সেলোনার ম্যানেজারের দায়িত্ব নেন জাভি, কিন্তু 2015 সালে খেলোয়াড় হিসেবে যে বার্সেলোনাকে দেখে গিয়েছিলেন তিনি, তার চেয়ে এই বার্সা ছিল অনেক আলাদা। যদিও প্রধানত মূল দলের ট্রেনিংয়ের ব্যাপারেই মন্তব্য করেছিলেন তিনি, কিন্তু যুব পর্যায়ে অনেকটা পাল্টে গিয়েছিল বার্সেলোনা। এরপর থেকে আবারও পরিবর্তনের হাওয়া বইতে থাকে লামাসিয়ায়। একাডেমির খেলোয়াড়দের উন্নতি আর বার্সার অর্থনৈতিক দুরবস্থার কারণে সুযোগ পেতে থাকেন লামাসিয়ানরা। সেই মেসি, জাভি, ইনিয়েস্তাদের সময়ের পর আবারও একাডেমির উপর নির্ভর করতে শুরু করে বার্সেলোনা। লামাসিয়ার উজ্জ্বল বর্তমান। জাভির অধীনেই বার্সার জার্সিতে অভিষেক হয় ইয়ামাল, কুবার্সি, ফার্মিনদের মতো মোট 16 জন তরুণের। এদের মধ্যে সর্বশেষ ইউরোতে স্পেনের হয়ে শিরোপা জিতেছেন ইয়ামাল আর ফার্মিন। লামিন জিতেছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। ওদিকে ফার্মিন আর কুবার্সি এরপর জিতেছেন অলিম্পিকের স্বর্ণপদক। স্পেনের এই অর্জনের পেছনে বড় কৃতিত্ব রয়েছে ফার্মিনের। এছাড়া লামাসিয়া থেকে উঠে আসা গাভি, বালদে, ফাতিরাও হয়ে উঠেছেন বার্সেলোনার মূল দলের অবিচ্ছেদ্য অংশ। লামাসিয়ার সোনালী ভবিষ্যৎ। CIES ফুটবল অবজারভেটরির সাম্প্রতিক রিপোর্ট অনুসারে শতাংশের হিসেবে ইউরোপের শীর্ষ 5 লিগের মধ্যে সবচেয়ে বেশি অনূর্ধ্ব 20 ফুটবলার রয়েছেন বার্সেলোনার 2023-24 মৌসুমের স্কোয়াডে। মূল দলের প্রায় 15% এখনও টিনেজার এবং এদের প্রায় প্রত্যেকেই লামাসিয়ান। আর এই তরুণদের মধ্যে লামিন, কুবার্সি, ফার্মিনদের কথাই আসে সবার আগে। ইয়ামালদের ছাড়াও 17 বছর বয়সী ফুলব্যাক হেক্টর ফোর্ড এবং সম্প্রতি চেলসিতে পাড়ি জমানো 18 বছর বয়সী স্ট্রাইকার মার্ক গুইউ বেশ প্রতিশ্রুতিশীল। বর্তমান কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে অভিষেক হয়ে গেছে মার্ক বের্নার্ডের। চোটে পড়ার আগ পর্যন্ত নজর কেড়েছেন তিনি। এর বাইরে উনাই হার্নান্দেজ, কুইম জুনিয়ান্তো, পাউ গ্রিম, গিল ফার্নান্দেজরাও আছেন মূল দলের আশেপাশে। এছাড়া মাঠের বাইরে সাম্প্রতিক বছরগুলোতে বার্সার একাডেমিতে পরিবর্তন এসেছে। আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। লামাসিয়াতে থাকা খেলোয়াড়দের সংখ্যা বেড়েছে। লামাসিয়ার আগের বিল্ডিংয়ে যেখানে 20 জনেরও থাকার ব্যবস্থা ছিল না ক্লাবটির ট্রেনিং কমপ্লেক্সে, সেখানে এখন 80 জনের বেশি তরুণ খেলোয়াড় থাকতে পারেন। তরুণ ট্যালেন্টদের এখন ক্লাবে বিবেচনা করা হয় স্পেশাল প্রজেক্ট হিসেবে। তাদেরকে ক্লাবে রেখে দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা করা হয়। অতীতে স্পোর্টিং কারণ ছাড়াও টাকা পয়সার প্রতি আগ্রহের জন্য অনেকেই ক্লাব ছাড়তেন। সেটা আটকানোর জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে, নতুন চুক্তি করা হচ্ছে। সব মিলিয়ে এই তরুণ লামাসিয়ানরাই এখন বার্সেলোনা দলের ইঞ্জিন। এই তরুণেরা নিজেদেরকে মেসি, জাভি, ইনিয়েস্তা, পুয়োলদের কাতারে নিয়ে যেতে পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে। কিন্তু এই চলমান অর্থনৈতিক দুরবস্থার মুহূর্তে লামাসিয়ার উপরই ভরসা রাখতে হবে ফুটবল ক্লাব বার্সেলোনাকে।